রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষে 94 রানে এগিয়ে টাইগাররা শেষ দিনের দিকে তাকিয়ে বাংলা। তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফেরানোর নোটিশ দিলেন আইনজীবী, এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। বানভাসী মানুষের পাশে সাধারণ জনতা, সংকট মোকাবেলায় এক জেলা থেকে আর এক জেলায় ছুটছেন ক্রীড়া উপদেষ্টা। বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা, সোমবার ক্যাম্পে যোগ দিচ্ছেন জামালরা। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষে 94 রানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে 1 উইকেটে 23 রান তুলেছে পাকিস্তান। এর আগে টাইগাররা তাদের প্রথম ইনিংসে করে 565 রান। 9 রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন মুশফিকুর রহিম। রহমান পেয়ারের রিপোর্ট। রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ সকাল, টাইগার ব্যাটাররা ধরে রাখতে পারবে তো তাল? 5 উইকেটে 316 রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলা। লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে লিড নেয়া। মুশফিক লিটনের 100 রানের জুটি। 56 রানে লিটনের ইনিংসের ইতি। পাকিস্তানের বিপক্ষে মুশফিকের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। 200 বলে ম্যাজিক ফিগারে পৌঁছেছেন তিনি। 5 দিনের ক্রিকেটে মুশফিকের 11 নম্বর সেঞ্চুরি। টেস্টে 10টা শতক হাঁকানো তামিমকে ছাড়িয়ে গেছেন মুশি। মুমিনুলের দখলে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি 12টা শতকের কীর্তি। 6 উইকেটে 389 রান নিয়ে লাঞ্চে টাইগাররা। রান পাহাড়ে চড়ার সম্ভাবনা। মুশফিক মিরাজেরও 100 রানের জুটি। দুজন মিলে গড়েন টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের প্রথম 150 রানের জুটি। দ্বিতীয় সেশনে একটা উইকেট হারায়নি টাইগাররা। পাকিস্তানের 448 রানের সংগ্রহকেও টপকে যায় তারা। চতুর্থ ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়েও মুশফিক পারলেন না। 9 রানের আক্ষেপ নিয়ে তার ফেরা। 77 রান করেন মেহেদী মিরাজ। বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ 565 রান। 117 রানের লিড নেয় টাইগাররা। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুতেই বাংলাদেশের সাফল্য। 14 বলেই পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙল। চতুর্থ দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 23। টাইগাররা এগিয়ে 94 রানে। রহমান পেয়ার 71। পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি তুলে নিলেন মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডি টেস্টে ক্যারিয়ারের 11 নম্বর সেঞ্চুরি পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। পাকিস্তানের বিপক্ষে এটাই মুশির প্রথম শতক। সেই সাথে অ্যাওয়ে ভেন্যুতে এটা মুশফিকের 5 নম্বর সেঞ্চুরি। একই দিনে আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন মুশি। মাত্র 9 রানের জন্য মিস করেছেন ক্যারিয়ারের 4 নম্বর ডাবল সেঞ্চুরি। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। 2005 সালে টেস্ট অভিষেক, সেই হিসেবে লাল বলে প্রায় 20 বছরের ক্যারিয়ার। অথচ অবাক করা ব্যাপার, এই প্রথম পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম, আর তাতেই বাজিমাত তুলে নিয়েছেন ক্যারিয়ারের 11 নম্বর টেস্ট সেঞ্চুরি। এ নিয়ে অ্যাওয়ে ভেন্যুতে নিজের 5 নম্বর সেঞ্চুরি পেয়েছেন মুশি। সেই সুবাদে ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। এই তালিকায় টপ 5-এ আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল আর সাকিব আল হাসান।
এ নিয়ে ৩ নম্বর টাইগার ব্যাটার হিসেবে পাকিস্তানের মাটিতে টেস্ট সেঞ্চুরি পেলেন মুশফিক। এর আগে এমন কীর্তি আছে কেবল হাবিবুল বাশার আর জাভেদ ওমরের। ২০০৩ সালে পেশোয়ারে ১১৯ রান করেন জাভেদ ওমর, আর বাশার করাচিতে করেছিলেন একই বছরে ১০৮। সেই হিসেবে প্রায় ২১ বছর পর কোনো বাংলাদেশি ব্যাটার পাকিস্তানের মাটিতে ছুঁয়েছেন ৩ অঙ্কের ফিগার। এই শতকের সুবাদে মুশফিক এখন দেশের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক, ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। মুশির চেয়ে একটা সেঞ্চুরি বেশি নিয়ে এই হিসেবে তার উপরে আছেন কেবল টাইগার লিটল মাস্টার মুমিনুল হক। ২০০ বল খেলে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার আগে এই দলের সাথে মুশির 50 ছিল মাত্র 2টি। ২০২১-এ ৯১ রানের একটা ইনিংস আছে চট্টগ্রামের মাটিতে। মুশফিকের সলিড ব্যাটিং ইনিংস পাকিস্তানের বিপক্ষে টাইগারদের শক্ত অবস্থান নিশ্চিত করে। পরবর্তী জেনারেশনের ওপর যেখানে বাড়তি ভরসা করার কথা, সেখানে মুশির মতো সিনিয়র ক্রিকেটারকেই এখনো ধরতে হচ্ছে হাল। মুশি ভক্তদের জন্য সেটা যেমন স্বস্তির খবর, তেমনি টাইগারদের ভবিষ্যৎ নিয়েও খানিকটা চিন্তিত না হয়ে উপায় নেই। খালিদ জামিল, ৭১। টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছেন সাকিব আল হাসান। এর মধ্যেই দেশে তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা। তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তবে এই ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। টেস্ট শেষ হলে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটাই জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। একটা মামলা হয়েছে এবং লিগ্যাল নোটিশ আমরা পাইনি, আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন মামলাটা একটা এফআইআর হয়েছে। এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সো এই মুহূর্তে আমরা, যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা 4th ডে খুব ভালোভাবে শেষ করেছি। কালকে 5th ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকের ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগ্যাল নোটিশ। টেস্ট ক্রিকেট বাঁচাতে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে আইসিসি। সাদা পোশাকের এক ম্যাচ খেলে ১২ লাখ টাকা পেতে পারেন মুশফিকুর রহিমরা। বিশেষজ্ঞরা বলছেন আইসিসির নয়া ভাবনায় বদলে যাবে টেস্ট ফরম্যাটে চলমান অস্তিত্বের সংকট। বিস্তারিত মাদি হাসানের রিপোর্টে। রাওয়ালপিন্ডি থেকে শুধু শতক এলো না, একই দিনে সুসংবাদও এলো বাংলাদেশের ক্রিকেটে। কান টানলে যেমন মাথা আসে, টাকার সাথে আর সবকিছুর মতো ক্রিকেট খেলার সম্পর্কও তেমন। দেরিতে হলো আইসিসি খুঁজে বের করেছে টেস্ট ফরম্যাটকে বাঁচানোর সম্ভাব্য সেরা সূত্রটা। আগামীতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাথা ঘুরিয়ে দেওয়া অর্থের হাতছানি বাতিল করে সাদা পোশাকে জাতীয় দলে খেলার প্রবণতা বাড়তে যাচ্ছে নিশ্চিতভাবে। কারণ এক একটা টেস্ট ম্যাচ খেলে মুশফিক, শান্ত, লিটনরা পেতে চলছেন অবিশ্বাস্য অঙ্ক, কমসে কম প্রায় ১২ লাখ টাকা। টি-20 জমানায় রেড বলে আকর্ষণ বাড়াতে বিশেষ তহবিল বানানোর পরিকল্পনা নিয়েছে আইসিসি, যেখানে জমা থাকবে ১৭৮ কোটি টাকা। ওই টাকাটা কিভাবে বন্টন করা হবে দেওয়া হয়েছে তার একটা নকশাও। একটা টেস্ট ম্যাচ খেললে বাংলাদেশের ক্রিকেটাররা পেতে পারে $১০,০০০ বা ১১,৮০,০০০ টাকা। বলার অপেক্ষা রাখে না এই স্কেলটা সর্বনিম্ন। বড় পারফর্মার পেতে পারে তার চাইতে আরো বেশি অর্থ। শুধু ম্যাচ ফি বাড়ানোই নয়, টেস্ট সিরিজে সফর সংক্রান্ত আর্থিক সুযোগ সুবিধা আরো বাড়বে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কর্তারা জানিয়ে দিয়েছেন সাফ, আইসিসির এই যুগান্তকারী বিশেষ টেস্ট ফান্ড থেকে বাংলাদেশ সহ অন্যান্য দলও ফায়দা পেলেও একটা কানাকড়িও পাবে না ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মতো ধনী ক্রিকেট বোর্ড। যদিও ওই ৩ মোড়ল স্বাগত জানিয়েছে প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ প্রতি ১২ লাখ টাকার বেশি ম্যাচ ফি দেওয়ার পরিকল্পনাকে। আইসিসির এই প্ল্যানিং টেবিল পর্যায়ে আছে, তবে বড় স্টেক হোল্ডাররা যেহেতু একমত, আনুষ্ঠানিক বিবৃতিটা আসতে খুব বেশি সময় লাগবার কথা নয়। বলা হয় আইডিয়া খুব গুরুত্বপূর্ণ, একটা আইডিয়া বদলে দিতে পারে একটা সভ্যতাকেও। টেস্টের আকর্ষণ বাড়ানোর জন্য ১৭৮ কোটি টাকার ফান্ড বাস্তবায়ন হয়ে গেলে তৈরি হবে সাদা পোশাকের ক্রিকেট বেঁচে যাওয়ার নতুন সভ্যতা। মাহদি হাসান, ৭১। কেউ টিফিনের টাকা, কেউ বা ঈদ সালামি বা পূজার টাকা নিয়ে ছুটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। যত বিপদ তত ঐক্য স্লোগান নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে
বানভাসী মানুষের পাশে দাঁড়াচ্ছে। সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংকট মোকাবেলায় এক জেলা থেকে আর এক জেলায় ছুটে বেড়াচ্ছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মেহেদী নাইম জানাচ্ছেন বিস্তারিত। সালামি টাকা জমা করতে পেরেছি, সেগুলা সবকিছু এখানে দান করে দিয়ে আমার যত কাপড় চোপড় ছিল ওগুলা এখানে দান করেছি। আমার ব্যাংক দিয়েছি। ব্যাংকে কি ছিল? আমার অনেকগুলো টাকা ছিল। সেগুলো দিয়েছো তুমি? হ্যাঁ। যত বিপর্যয় তত বন্ধন, যত সংকট তত সমাধান, যত প্রলয় তত প্রতিজ্ঞা, যত বিপদ তত ঐক্য। এই বাংলাদেশ হার মানে না, জ্বলে পুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। কেউ এসেছে টিফিনের টাকা নিয়ে, কেউ ঈদের সালামি, কেউ এসেছে আসন্ন পূজার শপিং এর টাকা নিয়ে। বয়োবৃদ্ধ থেকে ছোট্ট শিশু কেউ আসছে না খালি হাতে। যার যেটুকু অতিরিক্ত আছে তাই নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। কোনো অশুভ শক্তি ভাসিয়ে নিতে পারবে না আর একটিও প্রাণ। ধর্ম বর্ণ নির্বিশেষে সব রুখছে একসাথে, হাতে হাতে। আপনারা 88-র বন্যা দেখেছেন কিনা আমার জানা নাই। এই টিএসসি চত্বরে আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথমে আমরা রুটি বানিয়েছিলাম। এখানে রুটি বানিয়েছিলাম, আমরা বন্যার্তদের জন্য পাঠিয়েছি। আমরা তখনও দেখেছি সাধারণ মানুষ যেভাবে এসেছিল, ঝাঁকে ঝাঁকে মানুষ, অবিশ্বাস্য। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দাও। যেভাবে এক আছি আমাদের উচিত আরো এইভাবে আমাদের ঘর থেকে বের হয়ে আসে, এইভাবে আরো বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত। এই মুহূর্তে বাংলাদেশ আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলছে, কিন্তু আপনি আমাদের বয়সী ছেলেদের ফেসবুকে ঢুকে দেখেন কতজন সেই ম্যাচ নিয়ে কথা বলছে। অথচ 5 বছর আগে আমাদের বয়স যখন 17-18 ছিল, তখন সবাই আমরা বন্যার খবর কম, ক্রিকেট খেলার খবরই বেশি প্রচার করতাম। কিন্তু এখন আমাদের বয়স অন্যরকম, আমাদের ধারণা অন্যরকম। এখন ফিরে ঢুকলে আপনি আর বাংলাদেশ পাকিস্তান খেলার কথা দেখবেন না, এখন দেখবেন কোথায় বন্যা হচ্ছে, সেখানে কিভাবে সাহায্য পাঠানো যায়। এই ব্যাপারগুলো নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন। নতুন সরকার গঠনের 18 দিন না পেরোতেই বন্যায় মহা বিপর্যয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্র আন্দোলনে যেমন ছিলেন রণক্ষেত্রে, তেমনি দেশের এই মহা বিপর্যয়ে ছুটছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। দেখবো যে আসলেই ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছিল কি নাকি উপর থেকে উপচে পড়া পানি এসেছে, সেটা আমরা আরো তদন্ত করে দেখবো। এবং ভারতের সাথে আমাদের যে পানি চুক্তিগুলো এবং যে পানির ন্যায্য হিস্সা সহ বাকি সকল ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখে এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সবকিছু করবে। দুর্যোগ পরবর্তী চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবেলায় আমরা প্রস্তুতি নিচ্ছি। টিএসসিতে কয়েক টন খাবার ও কাপড় জমা হয়েছে, কিন্তু বানভাসী মানুষ খাবারের তীব্র কষ্টে ভুগছে। ত্রাণগুলো পাঠাতে প্রয়োজন 20 থেকে 25টি ট্রাক। খেলা যেমন বাংলার সব মানুষকে এক করে, তেমনি বন্যাতেও লড়তে হবে কাঁধে কাঁধ রেখে। স্যালুট সেসব সাপোর্ট দেয়া মানুষদের। সারা বিশ্বের বিস্ময় তোমরা, আমাদের অহংকার। মেহেদী নাইম, 71। বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ জানিয়ে হামজার দেয়া চিঠি ইংল্যান্ড ফুটবলকে পাঠিয়েছে বাফুফে। ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। অর্ণবাপের রিপোর্ট। তার দুরন্ত শৈশব কেটেছে বাংলাদেশের হবিগঞ্জে। বিশ্ব ফুটবলের জলজলে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। 2017 সালে লিস্টার সিটির হয়ে অভিষেক। হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন গেল জুন মাসে। লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে তার পাসপোর্ট এসে গিয়েছিল মাসখানেক আগেই। হামজার পক্ষে সেই পাসপোর্টটি বুঝে নিয়েছেন তার মা। সেই সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আগ্রহ জানিয়ে বাফুফেকে চিঠিও পাঠিয়েছেন হামজা। কনফার্ম হয়েছি সে পাসপোর্টটা নিয়েছে। তো আমরা ইতিমধ্যে হচ্ছে ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায় এটার জন্য একটা এনওসি দিয়েছে আমাদের কাছে, যে ইন্টারেস্টেড বাংলাদেশের হয়ে খেলার জন্য। উইথ দ্যাট এনওসি আমরা হচ্ছে অলরেডি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ওই আমাদের লেটারটা পাঠিয়ে দিয়েছি যে ও হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায়।
এবং ওদের কাছে একটা আমরা এনওসি চেয়েছি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। ইংল্যান্ডের অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলেছেন হামজা। লাল সবুজ জার্সি গায়ে জড়াবেন সেই অপেক্ষায় বাংলার কোটি ফুটবল ভক্ত। হেড কোচও মনে করেন বিশ্বমানের ফুটবলারের অভিজ্ঞতায় পোক্ত হবে জাতীয় দলের ভিড়। For his quality, what he can provide because of his quality, which is definitely a very top level. আমরা আশা করছি হামজা খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হবেন। ওর ফুটবল দক্ষতা টপ লেভেলের, বিশ্বের সেরা লিগের একটাই নিয়মিত খেলছেন। বাংলাদেশ ফুটবল দলের হয়ে ওর খেলা মানে অনেক বড় পাওয়া। ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। আমরা প্র্যাকটিস করব বসুন্ধরা প্র্যাকটিস ফিল্ড আর হচ্ছে ওদের ক্লাব মাঠে কিংস এরিনাতে। আর এখানে আমরা 30 তারিখ ঢাকা থেকে ভুটানের উদ্দেশ্যে রওনা দিব। 5 তারিখ এবং 8 তারিখ আমাদের দুটি ম্যাচ আছে। Hopefully for the positivity. আমি আশা করি ছাত্র জনতার আন্দোলনের ইতিবাচক দিকগুলো থেকে উজ্জীবিত হয়ে নতুন উদ্যমে লড়বে বাংলার ফুটবলাররা। ওরা দেশের জন্য গৌরব বয়ে আনতে মাঠের সেরা পারফরম্যান্সটাই করবে। ভুটানের বিপক্ষে 2টা প্রীতি ম্যাচ খেলতে 30 আগস্ট দেশ ছাড়বে জাতীয় ফুটবল দল। অর্ণব বাপি, 71। অলিম্পিক শেষ, এবার প্যারালিম্পিকের পালা। 28 অগস্ট থেকে প্যারিসে বসছে 17তম প্যারালিম্পিক্স, যেখানে 16 বছর পর অংশ নিচ্ছে বাংলাদেশ। 549টি ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নেবে শুধু 2টো ইভেন্টে, তাও আর্চারির। এদিকে প্যারালিম্পিক ঘিরে প্যারিস জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভিড় জমাতে শুরু করেছেন টুরিস্টরা। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্ট। দায়িত্বটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের, কিন্তু কাজের পরিসর বিস্তৃত। কখনো দাপ্তরিক কাজে মন্ত্রণালয়ে, কখনো সভা সমাবেশে, কখনো বা বন্যার্থদের সাহায্যে দুর্যোগপূর্ণ স্থানে। ক্রীড়া উপদেষ্টার ছোটার যেন শেষ নেই। আর এই ব্যস্ততার মাঝেই নিয়ে চলেছেন একের পর এক ইতিহাস পাল্টানো পদক্ষেপ। এবার প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যারালিম্পিক্স। মাত্র 2 অ্যাথলেটের বিপরীতে যেখানে 11 জন কর্মকর্তা ফোন দিয়ে ছিলেন বিদেশ ভ্রমণের, কিন্তু দায়িত্বে এসেই ক্রীড়া উপদেষ্টা সেই সুযোগ সন্ধানী কর্তাদের স্বপ্নে রীতিমতো পানি ঢেলে দিয়েছেন। অপ্রয়োজনীয় ব্যক্তিদের কাটছাট করে 11 জনের জায়গায় প্যারিস পাঠাচ্ছেন মাত্র 5 কর্মকর্তাকে। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে 1960 সাল থেকে প্যারালিম্পিক্স আয়োজন করছে ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি আইপিসি। বাংলাদেশ 1984 সাল থেকে মূল অলিম্পিকে অংশ নিলেও এই প্যারালিম্পিক্স নিয়ে ছিল রাজ্যের অনীহা। অবশেষে স্বাধীনতার 33 বছর পর 2004-এ প্রথমবারের মতো প্যারালিম্পিক্সে অংশ নেয় বাংলাদেশ। পাঠানো হয় স্প্রিন্টার মকসুদকে। 2008 আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন স্প্রিন্টার আব্দুল কাদের সুমন। দুর্ভাগ্যজনকভাবে 2 আসরেই হিটে বাদ পড়েন তারা। ব্যাস ওখানেই শেষ। এরপর 2012, 16 আর 20 শেষ 3 প্যারালিম্পিক্সে দলই পাঠায়নি বাংলাদেশ। অবশেষে চলতি বছর প্যারিসে সেই বিরতি শেষ হচ্ছে। লাল সবুজদের হয়ে খেলতে যাচ্ছেন 2 আর্চার, ঝুমা আক্তার ও আলামিন হোসেন। অলিম্পিক শেষ হবার পর তাই প্যারিস জুড়ে এখন চলছে প্যারালিম্পিক্সের প্রস্তুতি। 28 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর এই 12 দিন ব্যাপী চলবে 17তম প্যারালিম্পিক্স। অংশ নেবেন 168 দেশের 4400 অ্যাথলেট। 22টি খেলায় থাকছে মোট 549টি ইভেন্ট। এদিকে প্যারালিম্পিক্সে টিকিটের মূল ক্রেতা প্যারিসবাসী। যারা অলিম্পিক দেখতে পারেননি তারাই মূলত প্যারালিম্পিক্সের টিকিট কাটছেন। পর্যটকদের মধ্যে টিকিট ক্রয়ের তালিকায় এগিয়ে যুক্তরাজ্য, এরপর আছে জার্মানি, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডস। প্যারালিম্পিক্সেও ফ্রান্সের আইকনিক স্থাপনাগুলো নজর কাছে। যে আইফেল টাওয়ারের পাশে হয়েছিল অলিম্পিকের বিচ ভলিবল, সেখানেই হবে ব্লাইন্ড ফুটবল। দর্শনার্থীরা তাই ছবি তোলার ফাঁকে জানিয়ে দিলেন প্যারালিম্পিক্স ঘিরে আগ্রহের কোনো কমতি নেই তাদের। I came with my friends because right now just started the Paralympics. It's really good to appreciate in this city these great athletes that they work a lot. Things are a little bit more open than what we heard with the Olympics, where they close off some areas, so it works out as tourists. পার্থ বণিক, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।